সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে এক গাঢ় আঁধার নেমে এসেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। প্রাচীন এই দালানের প্রতিটা ইঁটে যেন মিশে আছে দীর্ঘশ্বাস আর হারানো সুরের প্রতিধ্বনি। একমাত্র আলো বলতে ছিল বৃদ্ধ কানাইয়ের হাতে ধরা সেই বহু পুরাতন হ্যারিকেনটা, যা কাঁপা কাঁপা আলো ছড়িয়ে দিচ্ছিল সামনের পথে, কিন্তু গ্রাস করে রাখা অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারছিল না। তার গন্তব্য নিজের ছোট ঘরের দিকে। সুবিশাল দালানটা পেরোলেই একেবারে কোণের ঘরটা কানাইয়ের। সেদিকটা এখন জমাট বাঁধা অন্ধকারের রাজত্ব। যদিও এই রাস্তা তার মুখস্থ, বহু বছর ধরে এই জমিদার বাড়ির চৌকাঠে তার জীবন কেটেছে। নিশ্চিত সংখ্যাটা বোধহয় তারও জানা নেই। একসময় এই বাড়ি মানুষের কোলাহলে মুখরিত থাকত। উৎসবের আনন্দ, উল্লাসের ধ্বনি কান পাতলেই শোনা যেত। কিন্তু কালের নিষ্ঠুর স্রোতে সব হারিয়ে গেছে। সেই শোরগোল, সেই আনন্দ এক এক করে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে পরিচিত সব নাম। আজ এই বিশাল জমিদার বাড়ি আগলে পড়ে আছে কেবল কানাই একা। যদিও এই কদিন আগেও। কথাটা মনে হতেই হঠাৎ থমকে দাঁড়ালো কানাই। তার বুড়ো কান দুটো সতর্ক হয়ে উঠল। বাতাসে কান পেতে শোনার চেষ্টা করল সে। একটা চাপা কষ্টমাখা নিঃশ্বাসের শব্দ মুহুর্মুহু ভেসে আসছে দোতলার ঘর থেকে, আর তার সাথে মিশে আছে একটা চাপা গোঙানির শব্দ। ভয়ে তার শরীর সামান্য কেঁপে উঠল, কিন্তু কর্তব্য তাকে পিছু হটতে দিল না। নিজের ঘরের দিকে না গিয়ে সে পেছন ঘুরে আবার এগিয়ে গেল সিঁড়ির দিকে। সেখানে পৌঁছে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো কানাই। এখানে সেই চাপা গোঙানির শব্দটা আরো স্পষ্ট। বুকের ভেতর একটা অজানা আশঙ্কার ঢেউ নিয়ে এক পা করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো সে। দোতলায় লম্বা বারান্দার ওপর তীর্যকভাবে চাঁদের আলো এসে পড়েছে। সেই মায়াবী আলোতে পথ ধরে সে এগিয়ে যেতে লাগলো দক্ষিণের ঘরটার দিকে। এটা ছিল কর্তামশাইয়ের ঘর। একসময় এই ঘরে গিন্নিমাও থাকতেন। দক্ষিণ খোলা ঘরটা গিন্নিমার খুব প্রিয় ছিল। সন্ধ্যাবেলায় বাতি দেওয়ার পর রোজ এসে বসতেন এই দক্ষিণের বারান্দায়। সাথে থাকতেন কর্তামশাই। সেই দিনের কথা মনে পড়ল কানাইয়ের, যেদিন গিন্নিমার মৃতদেহ এই বাড়ি ছেড়ে অনন্তের পথে পাড়ি দিয়েছিল। সেই দিনও কর্তামশাই এই বারান্দাতে দাঁড়িয়েই গিন্নিমার শেষ যাত্রা দেখেছিলেন। সকলের অলক্ষ্যে দুফোঁটা চোখের জলও ফেলেছিলেন তিনি। সেই জল তাঁর সাদা দাড়ির ফাঁক দিয়ে গড়িয়ে পড়তে দেখেছিল কানাই। তারপর থেকে আর এই দক্ষিণের বারান্দায় কারোর জায়গা হয়নি।
স্বয়ং কর্তামশাইয়েরও না। কারণটা বেশ জটিল। মাঝে মাঝে নাকি গিন্নিমার আদলে কাউকে এখানে বসে থাকতে দেখা যেত। কথাটা ভাবতেই যেন কানাইয়ের গা সামান্য কেঁপে উঠল। এক মাথা ঘোমটা দেওয়া, কপালে গোল টিপ, আর পান খেয়ে গাঢ় লাল হয়ে যাওয়া ঠোঁটের গিন্নিমার মুখটা মনে পড়তেই তার বুকটা ধড়াস করে উঠল। নিজের মনের উত্তেজনাকে দমন করে এসে দাঁড়ালো সেই দক্ষিণ খোলা ঘরটার সামনে। সারা ঘরটা এখন গভীর অন্ধকারে ডুবে আছে। এটা সামান্য আলোর ছিটে ফোঁটাও নেই সেখানে। সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যেই কানাই দেখতে পেল একটা লম্বা রোগে ভোগা শরীর নিজের মাথাটা সামান্য উঁচু করে তুলে তাকিয়ে আছে দরজার বাইরে। এই অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। কানাইয়ের গলা থেকে অতি কষ্টে একটা নাম বেরিয়ে এলো। কর্তামশাই, আপনি এইছেন কর্তামশাই? তার ডাকে সাড়া দেওয়ার জন্য বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটির মুখ থেকে আগেই সেই গোঁয়ানির শব্দটা বেরিয়ে এলো। আর সাথে সেই সুপরিচিত দীর্ঘশ্বাস। কানাইয়ের দুগাল বেয়ে অশ্রুধারা নেমে এলো। হ্যাঁ, কর্তামশাই এসেছেন। জমিদার রাঘবেন্দ্র চৌধুরী এসেছেন, বা বলা ভালো সেই রাঘবেন্দ্র চৌধুরী যার আজ থেকে মাত্র 1 মাস আগে মৃত্যু হয়েছে। সেই রাঘবেন্দ্র চৌধুরী এখন শুয়ে আছেন তার সুবিশাল বিছানার এক ধারে, কানাইয়ের সামনে। জীবিত থাকাকালীন তিনি নিঃসন্তান ছিলেন। ছিল কেবলমাত্র এক ভাই, সেও সময়ের আগে পরপারে পাড়ি দিয়েছিল সেই কবে। তাই মৃত্যুর পরেও তার শ্রাদ্ধ শান্তিই হয়নি। কানাইয়ের পক্ষেও তা সম্ভব হয়নি। তাই তার আত্মা আজ অবধি মুক্তি পায়নি। আর সেই ভয় গ্রামের মানুষগুলোকে এমনভাবে গ্রাস করেছে যে দিনের বেলাতেও তারা এই বাড়ির ধার মারাতে ভয় পায়। রাতে তো এই চৌহদ্দির ভেতরে কেউ ভুলেও আসে না। তবে একবার এক ছিঁচকে চোর এসেছিল। তারও গলা কাটা মৃতদেহটা পরের দিন পাওয়া গিয়েছিল এই ঘরে। তার দেহটা টাঙানো ছিল বাগানের সবচেয়ে বড় আম গাছটার মুখ ডালে। তারপর থেকে এই বাড়ির পথ কেউ মাড়ায় না। এখন এই বাড়ি আগলে পড়ে আছে একমাত্র বিশ্বস্ত ভৃত্য কানাই, এই আশায় যে একদিন নিশ্চয়ই কেউ এই বাড়িতে আসবে, এই বাড়ির দায়ভার সামলাবে, আর জমিদার রাঘবেন্দ্রর অস্থির আত্মাকে মুক্তি দেবে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার, আমি শুভম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা নবনীতা বোসের কলমে, মৃতের শ্বাস। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শুভম। চলো বন্ধুরা, দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। আর হ্যাঁ, এই গল্পের শেষেই রয়েছে এই গল্প সংক্রান্ত একটি প্রশ্ন, তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা নবনীতা বোসের কলমে, মৃতের শ্বাস।
ময়দানে বেঞ্চে বসে সন্ধ্যা নামার অপেক্ষায় ছিল অবিনাশ রায়। হাতে ঠোঙা ভর্তি ছোলা ভাজা। আজকের রাতের মতো এটাই তার শেষ সম্বল। বাড়ি ভাড়ার অভাবে মনতোষবাবুর গালমন্দ আর চোরের মতো ঘরে ঢোকা বেরোনো তার কাছে এক অসহনীয় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতি রাতে মনতোষবাবু ঘুমিয়ে পড়ার পর সে চুপিসারে বাড়ি ঢোকে, আর সকাল হওয়ার আগেই সে বেরিয়ে যায় তার অফিসের উদ্দেশ্যে। মনে মনে সে ভাবল, কোনোদিন দেখব মনতোষবাবু ঘরের তালা ভেঙে সব বাইরে ফেলে দিয়েছেন। অভাবে টানাটানির জীবনে সবই সম্ভব। ছোলা ভাজা শেষ করে কাগজের ঠোঙাটা মুড়ে ফেলতে যাবে, তখনই তার চোখ পড়ল একটা বিজ্ঞাপনে। শিরোনামে লেখা, সন্ধান চাই, নিশ্চিন্দিপুরের এককালীন জমিদার রাঘবেন্দ্র চৌধুরীর উত্তরাধিকারী যদি কেউ জীবিত থাকেন তাহলে সত্বর নিশ্চিন্দিপুর পোস্ট অফিসে যোগাযোগ করুন। নিজের একখানি পরিচয়পত্র সঙ্গে করে আনতে ভুলবেন না। খবরটা চোখে পড়তেই অবিনাশের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে উঠল। মাথায় যেন একটা বুদ্ধি খেলে গেল। মনে মনে বেশ কিছুক্ষণ কিছু চিন্তা করল সে, আর সঙ্গে সঙ্গে কবজি উল্টে ঘড়িটা একবার দেখে নিল সে। কাগজটা সাবধানে মুড়ে হাসি মুখে উঠে দাঁড়ালো। মনে মনে ঠিক করলো কালই অফিস থেকে ছুটি নিয়ে সে নিশ্চিন্দিপুরে গিয়ে হাজির হবে। এই সুযোগটা ছাড়া ঠিক হবে না। সে মনে মনে ভাবতে থাকে, আশা করি এখনো কেউ ওই বাড়ির দাবিদার হিসেবে হাজির হয়নি। গ্রামের পোস্ট অফিসে না গিয়ে সোজা যাব জমিদার বাড়িতে। যদি সৌভাগ্যক্রমে কেউ যদি বুঝতে না পারে তাহলে একটা যে কোনো সম্পর্ক না হয় বানিয়ে সারা জীবন সিধিয়ে যাব ওই বাড়িতে। পরে কাগজপত্র হাতিয়ে সময় করে একবার বাড়িটাকে বিক্রি করে দিতে পারলেই কেল্লা ফতে। তখনই আমাকে আর পায় কে। অবিনাশের চোখে লোভ আর আশার এক নতুন ঝলক দেখা দিল। অন্ধকারের মধ্যে তার দু চোখ যেন জ্বলজ্বল করে উঠল। নিজের দু হাত কচলাতে কচলাতে এক নিপুণ পরিকল্পনা সাজিয়ে সেদিনের রাতটা একটা বন্ধুর বাড়িতে কাটিয়ে পরের দিনই অফিস থেকে ছুটি নিয়ে বিকেলের দিকে নিশ্চিন্দিপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অবিনাশ। প্ল্যাটফর্ম থেকে গাড়ি বের হতে না হতেই মনের সব দ্বিধা যেন কর্পূরের মতো উবে গেল। বর্ষার ফুরফুরে হাওয়ায় তার মনটা কেমন যেন প্রফুল্লতায় ভরে উঠল। পাশে থাকা জানলার কাঁচ গলিয়ে এক ঝলক তাজা বর্ষার বাতাস এসে তার মুখে পড়তেই মনটা জুড়িয়ে গেল। বাইরে তখন আকাশ গাঢ় মেঘে ঢাকা, কিন্তু সেই মেঘলা দিনেও একটা অদ্ভুত স্নিগ্ধতা ছিল। এমনিতে ট্রেন জার্নি তার বেশ ভালোই লাগে। ট্রেন যখন শহরের কোলাহলকে পিছনে ফেলে রেখে দূর ধান খেতে বুক চিরে ছুটে চলেছে, তখন দুপাশে বিরাজমান সেই সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে অবিনাশের চোখ জুড়িয়ে গেল। সাথে সাথে আবার প্রকৃতির বুকে নেমে এলো ভারী বর্ষণ। সেই বৃষ্টির ফোঁটা তীব্র বেগে জানলা ছুঁয়ে যাচ্ছিল। ট্রেনের ভেতর গরম আর অবিনাশের মনে সৃষ্টি হওয়া উদ্বেগ সেই বৃষ্টির ভেজা বাতাসে এক নিমেষে ধুয়ে মুছে গেল। ট্রেনের ছন্দে মনটা দোলা খাচ্ছিল বারংবার, আর সেই মুহূর্তে সৃষ্টি হওয়া ভেতরের ফুরফুরে আনন্দ তাকে এক নতুন আশার আলো দেখাচ্ছিল মুহুর্মুহু। সে যেন অনুভব করছিল এই যাত্রায় হয়তো তার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। জীবনের এক টানা সংঘর্ষ তার আর ভালো লাগছে না। সেই কোন ছেলেবেলা থেকে দারিদ্র্যের প্রকোপ সহ্য করে আসছে সে। আজ যৌবনের দোরগোড়ায় এসেও সেই দারিদ্র্যের শেষ সীমা অতিক্রম করেছে সে। রোজ রাতে অভুক্ত ঘুমানো যে একজন মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক তা কেবল একজন ভুক্তভোগীই জানে। নিশ্চিন্দিপুরে হয়তো এক নতুন জীবন তার জন্য অপেক্ষা করছে। প্রকৃতির এই উদারতা
আর এই নির্মল বাতাস তাকে যেন বারবার বলছিল, ভয় নেই, এবার সব ঠিক হয়ে যাবে। মনের মধ্যে জমে থাকা সব গ্লানি আর চিন্তার মেঘ সরে গিয়ে একটা নতুন স্বপ্নের সূর্য উঁকি দিল। এই প্রশান্ত পরিবেশে অবিনাশের মনে হলো তার সব দুঃখ ঘুচিয়ে এক নতুন জীবন শুরু হতে চলেছে। ওদিকে ট্রেনের ভেতরকার পরিবেশও ছিল কর্মচঞ্চল। হকারদের হাঁক ডাক অনবরত কানে আসছিল। চা গরম গরম চায় বলে, কাঁচা বাদাম, ভাজা বাদাম দেবো নাকি? কেউ বা আবার সুর করে গেয়ে চলেছে। ঝালমুড়ি ঝালমুড়ি। তাদের উচ্চস্বরের আনাগোনা আর যাত্রীদের নিজেদের মধ্যে ফিসফিসানি, ছোট শিশুদের কলরব সব মিলিয়ে একটা পরিচিত কোলাহল। সামনের সিটে একদল বন্ধু নিজেদের মধ্যে খুনসুটি করছে, আর হাসির শব্দ ছাপিয়ে যাচ্ছে হকারের গলা। চা গরম গরম চায় বলে। জানলার পাশ দিয়ে ছুটে চলা গ্রাম আর জনপদের ছবি দেখতে দেখতে এই পরিচিত শব্দগুলো যেন অবিনাশের মনকে আরও হালকা করে তুলল। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে এলো তার। সে তার নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো, যেখানে জমিদার বাড়ির মালিক হয়ে আর মনোদোষবাবুর করা অপমান বা দেনার দায়ে চোরের মতো লুকিয়ে বেড়াতে হচ্ছে না তাকে। ট্রেন এতক্ষণের সমস্ত কোলাহলকে পিছনে ফেলে অবশেষে ঘড়ির কাঁটা যখন রাত ৮টার ঘরে, তখন গ্রামের একমাত্র ছোট রেলওয়ে স্টেশনটিতে এসে দাঁড়ালো। অবিনাশ প্ল্যাটফর্মে নেমে চারপাশে একবার চোখ বোলালো। ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে যেতেই স্টেশন চত্বরটা যেন মুহূর্তে এক অস্বস্তিকর নীরবতায় ডুবে গেল। চারিদিকে অন্ধকার ঘন হয়ে এসেছে। স্টেশন চত্বরের কয়েকটি জীর্ণ বাতিস্তম্ভ থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল তা যেন চারপাশের গভীর অন্ধকারকে আরো বাড়িয়ে তুলছিল। আলো আঁধারির খেলায় ছায়াগুলো নড়ে উঠছিল ভৌতিকভাবে। দূরে শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার এক টানা শব্দ সেই নিস্তব্ধতাকে আরো প্রকট করে তুলেছিল। প্ল্যাটফর্মের বেঞ্চগুলো শূন্য পড়ে আছে, কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই, শুধু এক অচেনা চাপা ভয়ের অনুভূতি অবিনাশের মনকে গ্রাস করতে লাগলো। মনে হচ্ছিল এই স্টেশনটা যেন কোনো জীবন্ত সত্তার শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, এক অব্যক্ত রহস্য নিয়ে। শহর থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে যে এমন একটা গ্রাম থাকতে পারে যেখানে বিদ্যুতের আলো প্রায় নিভু নিভু, আর যত দূর চোখ যায় গ্রামের বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবে থাকে, কলকাতার জাঁকজমকপূর্ণ ঘনবসতিতে বসে অবিনাশ বোধহয় তা কল্পনাও করতে পারেনি। নিজের হাতে বয়ে আনা বাক্সটা নিয়ে স্টেশনের বাইরে আসতেই তার চোখে পড়ল বেশ কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। সেগুলো দেখে মনে একটু স্বস্তি পেল সে। ভাই, নিশ্চিন্তপুর জমিদার বাড়ি যাবে? এতক্ষণ রিক্সার ওপর পাশাপাশি বসে রিক্সাওয়ালারা বেশ জমিয়ে গল্প করছিল। নিশ্চিন্দিপুর জমিদার বাড়ির নাম বলতেই রিক্সাওয়ালারা চমকে উঠল। একজন জিজ্ঞেস করল, আগে বাবু, মুহূর্তে এত রাতে অভিশপ্ত বাড়িতে যেতে চাইছেন কেন? হ্যাঁ, কারণটা না জানানোর সিদ্ধান্ত নিয়ে অবিনাশ বলল, ও কিছু না, ওখানে একটা কাজ আছে। ওখানে কি কাজ আছে বাবু? ওখানে তো কেউ থাকেও না। এত রাতে না গিয়ে বলো ও এখানে কোনো লজে কাটিয়ে দিন, কাল ভোরবেলায় যাবেন। অবিনাশ মনে মনে বিরক্ত হলো। ভাবল, মানুষগুলোকে সঠিক কারণ না বললে ছাড়বে না দেখছি। না,
অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তাই আর জোড়াজুড়ি না করে ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে এগোতে শুরু করলো। পিছন ফিরে দেখলো সব কটা রিক্সাওয়ালার নজর এখন তারই দিকে। গ্রামের অন্ধকার রাস্তা ধরে কিছুটা এগোতেই একটা বাঁকের মুখে দূর থেকে আরেকটা রিক্সাকে এগিয়ে আসতে দেখলো সে। একটু হতাশ হয়ে ভাবলো এই লোকটাও নিশ্চয়ই নাই বলবে, তবুও একবার অনুরোধ করে দেখাই যাক। বাবার সঙ্গে সঙ্গেই রিক্সাওয়ালা এক জাদু বলে তার সামনে এসে থামল। রাতের অন্ধকারের ভেতর যে মুখটা ভেসে উঠল তাকে দেখে অবিনাশের সারা শরীর হিম হয়ে গেল। রোগা গড়ন, ন্যাড়া মাথা আর কালো অভিব্যক্তির এমন চেহারা সে আগে দেখেনি। একটা খ্যানখ্যানে গলায় সে বলে উঠল, জমিদার বাড়ি যাবেন নাকি বাবু? অবিনাশের বুকের ভেতরটা ধক করে উঠল। অবাক কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমি যে জমিদার বাড়ি যেতে চাই তা তুমি জানলে কি করে? ওই খ্যানখ্যানে গলায় একটা কান এঁটো করা হাসি হেসে রিক্সাওয়ালা বলল, জানবো না কেন বাবু, দেখলাম তো আপনাকে নিয়ে যেতে রেলপারের রিক্সাওয়ালা রাজি হলো না, তাই তো আপনি এই পথ ধরে হেঁটে আসছিলেন। আমি তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আপনি ওই জমিদার বাড়ি যেতে চেয়েছেন, নাহলে ওরা না করবে কেন? এবার পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হলো। অবিনাশ বলল, সেই বলো, আমি ভাবলাম। কথাটা শেষ হওয়ার আগেই রিক্সাওয়ালা বলল, ভাবলেন বুঝি আমি ভূত, তাই তো? না না বাবু, আমাকে ওই ভূতের মতন দেখতে, কিন্তু আমি ভূত না আসলে। আরে না না, এরকম কিছু ভাবিনি আমি। কথাটা বলতে বলতে অবিনাশ রিক্সায় উঠে বসল। রিক্সা গ্রামের আঁকা বাঁকা পথে এগোনো শুরু করল। তবে অবিনাশের মনে তখনও সেই অজানা অস্বস্তিটা রয়ে গেল। রিক্সাটা যত এগোচ্ছে ততই গ্রামের অন্ধকার আরো গাঢ় হয়ে আসছিল। বর্ষার ভেজা মাটির এক সোঁদা গন্ধ ভেসে আসছিল বাতাসে। তার সঙ্গে মিশেছিল ঝিঝি পোকার এক টানা গুঞ্জন। পিচের রাস্তা শেষ হয়ে শুরু হয়েছে কাদা মেশানো আঁকা বাঁকা মেঠো পথ। দুপাশে থাকা সারি সারি গাছগুলো যেন একে অপরের সঙ্গে মিশে গিয়ে কালচে ছায়ার দল তৈরি করেছে। তাদের ডালপালাগুলো বাতাসের তালে নড়ছে, মনে হচ্ছে যেন অন্ধকারে অশরীরী হাতছানি দিচ্ছে। রাস্তার দুপাশে থাকা ঝোপঝাড়গুলো যেন আরো ঘন হয়ে আসছে। তাদের ভেতর থেকে মাঝে মাঝে অচেনা পতঙ্গের ডানা ঝাপটানোর আওয়াজ কানে আসছে। এই পরিবেশে জমিদার বাড়ির দিকে তার যাত্রা আরো রহস্যময় হয়ে উঠেছে যেন। রিক্সার টিমটিমে আলোয় পথটা কেবল হাত কয়েক দেখা যাচ্ছিল, বাকিটা ছিল নিশ্ছিদ্র অন্ধকারের রাজত্ব। সেখানে চোখ সয়ে গেলে কেবল তারার ক্ষীণ আলো আর জোনাকির নাচানাচি চোখে পড়ছিল। এই নিস্তব্ধ ভেজা অন্ধকারে অবিনাশের মনে এক অজানা ভয় উঁকি দিচ্ছিল। রিক্সার চাকার আওয়াজ আর রিক্সা চালকের ভাঙা গলার গান ছাড়া আর কোনো শব্দই ছিল না, যা এই নির্জন রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছিল। অবিনাশ রিক্সাওয়ালাকে তার নাম জিজ্ঞেস করতে সে আবারও সেই খ্যানখ্যানে হাসিটা উপহার দিয়ে বলল, আগে আমার নাম বাবু ভূত। অবিনাশের একটু হাসি পেয়ে গেল। নামটা যেন তার চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কিন্তু মনের ভাব চেপে রেখে সে ভূতকে বলল, তা ভূত,
ওই বাড়িতে কেউ থাকে কিনা তুমি জানো? ভূত তার স্বভাবসিদ্ধ হাসিটা হেসে বলল, তা জানবো না কেন বাবু? ওই বাড়িতে জমিদার বাবু বহু দিনের বিশ্বস্ত চাকর কানাই খুড়ো থাকে। কানাই খুড়ো আমারও খুড়ো বটে। আমি তার দূর সম্পর্কের ভাইপো। খুড়োকে বাজার দোকান সব আমিই করে দিই। বয়স হয়েছে তো, তাই আর খুড়ো বাইরে বেরোতে পারে না। ভূত এবার অবিনাশের দিকে মাথা না ঘুরিয়েই বলল, তা বাবু, আপনি ওদিকে যাচ্ছেন যে বড়? এতদিন জমিদার বাবু মারা যাওয়ার পর কাউকে ওদিকে মারাতে দেখি না আর। সবাই বলে বাড়িতে নাকি জমিদার বাবুর আত্মা আছে। আত্মা আছে, একবার জানেন তো? না, থাক থাক, আপনি বেকার ভয় পাবেন। তার চেয়ে তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে যাওয়া যাক, কি বলেন? ভূত যেন ইচ্ছাকৃতভাবে গল্পটা শেষ না করে একটা রহস্য রেখে দিল। কথাটা বলে ভূত নিজের রিকশার গতিবেগ বাড়ালো। অবিনাশ আর তেমন কথা বাড়ালো না। বৃষ্টি ভেজা রাতের আর্দ্র আবহাওয়ায় অবিনাশের দু চোখের পাতা এক করতে ইচ্ছে করছিল বারবার। কিছুক্ষণের জন্য হয়তো চোখটা লেগেও এসেছিল, কিন্তু বেশ কিছুটা দূরে যেতেই বন্ধ চোখের পাতার আড়ালে তার মনে হতে লাগলো রিকশাটা যেন রাস্তার ওপর নয়, বাতাসে ভর করে দ্রুত উড়ে যাচ্ছে। নিজের মনের সন্দেহ দূর করতে হেসে চোখ খুলে আশপাশের ঘন অরণ্যের দিকে তাকালো এবং তাকাতেই অবাক হয়ে গেল। আশপাশের গাছগাছালি, দূরের ঘরবাড়ি সবই কেমন যেন দ্রুত গতিতে উল্টো দিকে ছুটে চলেছে, ঠিক যেমনটা সে ট্রেনে আসার সময় দেখেছিল। মনের ভেতর হঠাৎ করে একটা ভয়ে জন্ম নিল তার। বুকের কাছে আতঙ্কে একটা চিনচিনে ব্যথা অনুভব করল সে। সঙ্গে সঙ্গে সে প্রবল ভয় আর্তনাদ করতে যাবে, অমনি ভূতর গলার শব্দ শুনতে পেয়ে প্রায় ধড়ফড় করে লাফিয়ে উঠে সোজা হয়ে বসল রিকশার উপর। এবার ভূত তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, আরে ঘুমিয়ে পড়লেন নাকি বাবু? একবার বাইরের দিকে তাকিয়ে দেখুন কেনে। হ্যাঁ? তারপর রিকশা থেকে নেমে সে সামনের দিকে এগিয়ে গেল। অবিনাশ রিকশার ভেতর বসে তখন হাঁপাচ্ছে। মনে মনে ভাবল, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সারাদিনের ক্লান্তিতে আমার চোখের পাতা লেগে গেছিল কিছুক্ষণের জন্য নাকি, কে জানে। কথাটা ভেবে মনে মনে বেশ কিছুটা হাসল সে, কিন্তু পরক্ষণেই তার কপালে একটা ভাঁজ পড়ল। স্বপ্ন যে এতটা জীবন্ত হয় তা জানা ছিল না অবিনাশের। নিজের মনের বিস্ময়ে হঠাৎ করেই দূর হয়ে গেল ভূতর গলার স্বরে। সে জমিদার বাড়ির মরচে ধরা প্রায় ভেঙে পড়া লোহার গেটের সামনে বারবার কানাই খুড়োর নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো। কানাই খুড়ো, ও কানাই খুড়ো, বলি বলি কই গেলে? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না আসায় এবার সে অবিনাশকে উদ্দেশ্য করে বলল, বাবু, বলেছিলাম না কানাই খুড়োর বয়স হয়েছে, তাই কানে তেমন শোনে না। আপনি নেমে আসুন আর আমারে আপনার বাক্সখানা দেন তো দেখি, ভেতরে এগিয়ে গিয়ে দেখি কি হলো। কথাটা শেষ করেই অবিনাশের হাতের বাক্সটা তুলে নিয়ে ভূত এগিয়ে গেল সামনের মোড়াম বিছানো পথটা ধরে। অবিনাশও তাকে অনুসরণ করল। বেশ কিছুটা চলার পর একটা বড় কাঠের দরজার সামনে এসে থমকে গেল দুজন। ভূত এগিয়ে গিয়ে দরজায় বেশ জোরে জোরে আঘাত করতেই খুব ধীর গতিতে খুলে গেল
সামনের দরজাটা। এক অদ্ভুত স্তম্ভিত দৃষ্টিতে অবিনাশ দেখল একটা বয়স্ক নুইয়ে পড়া শরীর ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে দরজার বাইরে। তার হাতে ধরা একটা জ্বলন্ত হ্যারিকেন, যার আলো তার মুখে পড়ে তার অবয়বকে এক ভয়ঙ্কর রূপ দিয়েছে। অবিনাশ দেখল বয়সের ভারে তার মুখে সৃষ্টি হয়েছে অসংখ্য বলি রেখা। তার সারা শরীরটা যেন বটগাছের ডাল থেকে নেমে আসা ঝুড়ির মতো দড়ি পাকানো। কিন্তু এসবের মধ্যে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল তা ছিল মানুষটার একজোড়া শিথিল চোখ আর তার গা ছমছমে দৃষ্টি। মরা মাছের মতো ঘোলাটে হয়ে যাওয়া চোখের দৃষ্টি যেন সোজা প্রবেশ করেছে অবিনাশের শরীর ভেদ করে তার অন্তরাত্মায়, যেন এক্ষুনি সেখানে জমে থাকা মিথ্যেগুলোকে একে একে বের করে আনবে সে। তাকে দরজার সামনে উপস্থিত হতে দেখে ভূত বলল, আরে তোমাকে কতক্ষণ থেকে ডাকছি জানো খুড়ো, তা কোথায় ছিলে শুনি? তারপর আর উত্তরের অপেক্ষা না করেই সে কানাই খুড়োর উদ্দেশ্যে বলল, এই বাবুটিরে ওই স্টেশন থেকে বয়ে আনলাম এখানে। কেউ আনতে চাইছিল না, সকলের মুখে সেই একই কথা যে জমিদার বাড়িতে নাকি। ভূতর কথাগুলো মাঝপথে থামিয়ে দিয়ে কানাই খুড়ো বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলুম না বাবু, তা কোথা থেকে আসা হয়েছে? এতক্ষণ অবিনাশ কানাই খুড়োকে মন দিয়ে পর্যবেক্ষণ করছিল। এবার কানাই খুড়োর উত্তরে সামান্য আমতা আমতা করে বলল, নমস্কার, আমার নাম অবিনাশ রায়। আমি আসছি কলকাতা থেকে। কাগজের একটা বিজ্ঞাপনে দেখেছিলাম আসলে এই নিশ্চিন্দপুরে জমিদার বাড়ির সাথে আমার অনেক দূরের সম্পর্ক আছে। তা আমি ছোটোবেলায় বেশ কয়েকবার বাড়ির বড়দের মুখে শুনেছিলাম, কিন্তু আজ অবধি এখানে আসা হয়নি। কিন্তু কয়েকদিন আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন পড়ে আমি এখানে না এসে থাকতে পারলাম না। কথাটা বলে সে পকেট থেকে সেই কাগজের টুকরোটা বের করে কানাই খুড়োর হাতে দিল। এবার কানাই খুড়ো সেটা হাতে নিতেই ওদিক থেকে ভূত বলল, এই দেখো, খুড়ো তো পড়তে লিখতে জানে না বাবু, আপনি আবার। এবার মাঝপথে ভূতকে এক ধমক দিয়ে থামিয়ে দিয়ে কানাই খুড়ো বললেন, তুই থামবে? এবার কানাই খুড়ো অবিনাশের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, দেখুন বাবু, আমি কোনো বিজ্ঞাপন দিইনি, তবে কে দিয়েছে সেও আমি ঠিক জানি না। তবে আপনি খাঁটি কি অসাধু তার বিচার তো জমিদার বাবুই করবেন। তবে তার শেষ কথাগুলো যেন বাতাসে এক শীতল রহস্যের জাল বুনে দিল, যা অবিনাশের শির দ্বারা বেয়ে এক অজানা ভয়ের শিহরণ জাগিয়ে তুলল। জমিদার বাবু? কে এই জমিদার বাবু, যার বিচার আজও এই বাড়িতে জীবিত? অবিনাশের মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো, যার উত্তর এই নির্জন রহস্যময় জমিদার বাড়িতেই হয়তো লুকিয়ে আছে। তাকে আশ্চর্য হয়ে থাকতে দেখে কানাই খুড়ো বলল, আপনার আগেও এখানে আরো দুজন এসেছিলেন, তাদের বিচার ওই কর্তা বাবুই করেছেন। তারাও বলেছিলেন তারা নাকি এই জমিদার বংশের সম্পত্তির দাবিদার। এখন কে আসল আর কে নকল তা জমিদার বাবুরই একমাত্র জানার কথা। তবে এই জমিদার বাড়ি আজ অব্দি তার কোনো অতিথিকে ফেরায়নি। তাই এত রাতে আর বাইরে দাঁড়িয়ে না থেকে আপনি ভিতরে চলে আসুন। বৃদ্ধ কানাইয়ের কথা শুনে মনে মনে বেশ আশ্চর্য হলো অবিনাশ। সারা রাস্তা সে কি বলবে প্রায় মুখস্থ করতে করতে এসেছিল, এখানে এসেও তার অভিনয় অভূতপূর্ব রেখেছে সে।
কিন্তু তার আগেই যে এখানে আরো দুজন এসেছে সেটা শুনে এবার মনে একটু অস্বস্তি হলো তার। তারা কি আসল উত্তরাধিকারী নাকি নকল, সে বিষয়ে তার বেশ সন্দেহ আছে। যদি আসল হয় তাহলে অবিনাশের ধরা পড়ে যাওয়ার সুযোগ 16 আনা, কিন্তু এখন তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। তাই অভিনয়টা তাকে চালিয়ে যেতে হবে। কথাটা মনে মনে ভেবে এবার কানাই খুড়োর সাথেই ভিতরে ঢুকলো সে। ভূত দরজার সামনে দাঁড়িয়ে তার বাক্স নামিয়ে রেখে বলল, বাবু আমি চলি তাহলে। বেশ লজ্জিত হয়ে অবিনাশ বলল, এই দেখো, তোমার ভাড়াটা দিতে একদম ভুলে গেছি। কথাটা বলার সাথে সাথে কিছু টাকা পকেট থেকে বের করে তার দিকে এগিয়ে দিতেই ভূত বলল, আরে করেন কি বাবু, করেন কি? আপনি হলেন এই বাড়ির বংশধর। তারপর হঠাৎ করেই গলায় আমূল পরিবর্তন এনে বলল, যদি আজ রাতটা এখানে টিকে যান তাহলে আপনার সাথে তো আমার আবার দেখা হবে, কি বলেন? কথাটা বলেই সেই গা শিরশিরে হাসিটা উপহার দিয়ে ভূত এগিয়ে গেল দরজার দিকে। এদিকে ভূতর ওই কথাগুলোর পেছনের অন্তর্নিহিত অর্থ যে কতটা সাংঘাতিক হতে পারে সেটা বুঝতে পেরে মনে মনে শিউরে উঠল অবিনাশ। তার হাতে ধরা টাকাগুলো ধরাই রইল। অবাক দৃষ্টিতে সে দেখল জমিদার বাড়ির কাঠের দরজাটা সশব্দে একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে থেকে আসা শেষ আলোর রেখাটাও ডুবে গেল অন্ধকারে। অবিনাশ অনুভব করল সে যেন এক রহস্যময় ফাঁদে আটকে পড়ে গেছে, যেখান থেকে বেরোনোর পথ তার জানা নেই। কানাই খুড়োর পিছনে পিছনে যেতে যেতে অবিনাশ আধো অন্ধকারে ঢাকা যে জমিদার বাড়িটা দেখল তা যেন কোনো জীবন্ত দুঃস্বপ্ন। এক সময়কার জাঁকজমকপূর্ণ অট্টালিকা এখন কেবলই এক বিরাট আকার ভঙ্গুর শ্মশান। প্রবেশপথের বিশাল কাঠের দরজা সশব্দ বন্ধ হওয়ার পর বাইরের শেষ আলোর রেখাটিও মিলিয়ে গেল। আর অবিনাশ নিজেকে আবিষ্কার করল এক অন্ধকার গহ্বরের মুখে। জীর্ণ ইটের পরতে পরতে লেপ্টে আছে শত শত বছরের ধুলো আর অবহেলা। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, উন্মুক্ত হয়ে আছে আদিম ইটের রুক্ষ অবয়ব। বহু দিনের জমে থাকা স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে আছে এক অদ্ভুত অচেনা ফুলের তীব্র সুবাসের সাথে, যা শ্বাসরোধকারী এক আবেশ সৃষ্টি করেছে। জমিদার বাড়ির ভেতর প্রবেশ করতেই অবিনাশের মনে হলো সে যেন এক বিরাট মৃতদেহের পাকস্থলীতে প্রবেশ করেছে। চারিদিকে কেবলই গভীর নীরবতা, পায়ের নিচে শুকনো পাতার মর্মর ধ্বনি আর কাঠের ভাঙা সিঁড়ির ক্যাঁচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। জমিদার বাড়ির বিশাল হলঘরটি এক অন্ধকার সমুদ্রের মতো বিস্তৃত, যেখানে আলোর ছিটে ফোঁটাও পৌঁছায় না। হ্যারিকেনের ম্লান আলোয় কেবলই ভাঙা আসবাবপত্রের অস্পষ্ট ছায়া দেখা যায়, যা এক একটি বিভৎস মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে প্রতিটি ছায়া যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কোনো গোপন কথা বলছে, আর সেই ফিসফিসানি অবিনাশের কানের কাছে বাজছে অশরীরী কণ্ঠস্বরের মতো। ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল, সিলিং থেকে ঝোলা বিশাল বিশাল জালগুলো যেন প্রাচীন কোনো মৃত্যু ফাঁদ, যে কোনো মুহূর্তে যা অবিনাশকে গ্রাস করে ফেলতে পারে। জানালাগুলো ভাঙা, সেগুলোর ফাঁক দিয়ে বাইরের বাতাসে শোঁ শোঁ শব্দ যেন ক্ষুধার্ত প্রেতের দীর্ঘশ্বাসের মতো ভেসে আসছে।
অবিনাশের মনে হলো এই জমিদার বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা ভাঙা ইট, এমনকি এখানকার বাতাসও কোনো এক অজানা অতৃপ্ত আত্মার উপস্থিতির জানান দিচ্ছে। এখানে যেন সময় থমকে গেছে জীবন। এই বাড়ি শুধু ইট পাথরের স্তূপ নয়, এ যেন নিজেই এক জীবন্ত সত্তা, যা তার অতীতে ঘটে যাওয়া সমস্ত ভয়ঙ্কর ঘটনাকে বুকে ধরে রেখেছে। আর সেই সব রহস্যময় ঘটনার সাক্ষী হতে অবিনাশকে আমন্ত্রণ জানাচ্ছে এক অলিখিত মৃত্যুলীলায়। মাথাটা তুলে অন্যমনস্কভাবে ফাঁকা ছাদের দিকে তাকাতেই সেখানে হঠাৎ করে সেই গভীর থমথমে অন্ধকারের মধ্যে অবিনাশের চোখ গেল একটা ছায়ার দিকে। অস্পষ্ট চাদরে মোড়া এক রহস্যময় অবয়ব সেখানে দাঁড়িয়ে। তাকে দেখে মনে হলো না সে রক্ত মাংসের কোনো মানুষ, বরং যেন ছায়া আর আধারেরই এক বিমূর্ত প্রতিচ্ছবি। অবিনাশের মনে হলো সে যেন তাকেই দেখছে, এক দৃষ্টে তাকিয়ে আছে এই আগন্তুকের দিকে। এক প্রবল অস্বস্তিতে ছাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে হঠাৎ করে বাগানের দিকে চোখ যেতেই অবিনাশের বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। আবঝায়া কিছু অবয়ব সেখানে নড়াচড়া করছে। প্রায় বুঝে আসা কণ্ঠস্বরে সে কানাইখুড়োকে জিজ্ঞেস করল, ওগুলো বাগানে কি নড়ছে খুড়ো? একবার বাগানের গভীর অন্ধকারের দিকে তাকিয়ে খুড়ো বলল, এর আগে কখনো এরকম জমিদার বাড়িতে আসার অভিজ্ঞতা নেই বুঝি। এরকম জমিদার বাড়িতে ও সব অবয়ব প্রায় দেখা যায়। ও হলো সে সকল মানুষের আত্মা যারা দীর্ঘদিন ধরে রয়ে গেছে এই বাড়ির আনাচে কানাচে আর ঝোপে ঝাড়ে। এই যে এখন যেটা দেখতেছেন, এইটা নতুন কিছু না। এই বাড়ির অবক্ষয় দিন থেকেই তারা আছে। দিনের আলো এদের দেখা যায় না, কিন্তু রাত নামলে তারা জেগে ওঠে বাবু। ওদের চোখে অনেক কষ্ট, অনেক না বলা কথা লুকিয়ে আছে। তারা শুধু চায় কেউ একজন তাদের কথা শুনুক, তাদের যন্ত্রণা বুঝুক। কানাইখুড়ো দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো আরো ঘোলাটে হয়ে গেল অন্ধকারে। এই বাড়ির প্রতিটি গাছের শেকড়ে, প্রতিটি পাথরের ভাঁজে তাদের উপস্থিতি রয়েছে। তারা এই বাড়ির অংশ। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বা নিছকে ঘুরে বেড়ায়। আপনার মতো নতুন কোন মানুষের আগমন তাদের একটু নাড়া দেয় আর কি। মনে রাখবেন বাবু, এইখানে যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন, তার সবই সত্যি। তাদের সাথে যদি কথা বলতে পারেন, তবে হয়তো অনেক অজানা রহস্যে জট খুলবে। তবে ভুল করে তাদের রাগিয়ে দেবেন না যেন বাবু, ভুল করেও রাগিয়ে দেবেন না। অতৃপ্ত আত্মা ভয়ঙ্কর হতে পারে। তার কথা শেষ হতেই অবিনাশের সারা শরীরে এক হিম শীতল স্রোত বয়ে গেল। কানাইখুড়োর বলার ভঙ্গি এতটাই স্বাভাবিক ছিল যেন সে কোনো সাধারণ কথা বলছে, অথচ প্রতিটি শব্দে অবিনাশের মনে গভীর ভয়ের জন্ম দিচ্ছিল। অবিনাশ উপলব্ধি করল সে কেবল এক পরিত্যক্ত জমিদার বাড়িতে আসেনি, বরং দাঁড়িয়ে আছে এক জীবন্ত সমাধি ক্ষেত্রে, যেখানে মৃতেরা এখনো তাদের অতীত আঁকড়ে ধরে আছে। কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে
উপরে উঠে গিয়ে একটা ঘরের সামনে থামলো কানাই খুঁড়ো। কাঁপা কাঁপা হাতে ঘরের দরজাটা খুলতেই একটা বাদুড় চামচিকের মিশ্রিত গন্ধ এসে লাগলো অবিনাশের নাকে। কানাই খুঁড়ো তার হাতের হ্যারিকেনটা তুলে নিয়ে এগিয়ে গেল ঘরের ভেতর। একটা জরাজীর্ণ টেবিলের ওপর হ্যারিকেনটা রাখতেই তার মৃদু আলোতে পুরো ঘরটা আলোকিত হলো। অবিনাশ দেখল তার সামনে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে একটা সুবিশাল পালঙ্ক। তাতে পাতা আছে একটা সাদা দুধের মতো স্বচ্ছ চাদর। সারা ঘরটা তকতকে পরিষ্কার দেখে কপালে সামান্য ভাঁজ পড়ল অবিনাশের। মনে মনে ভাবল, এখানে সব কিছুই কেমন অস্বাভাবিক, যেন আমি আসবো এসব জেনেই ঘরটা পরিষ্কার করে রাখা হয়েছে। তারপর ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে সে আবার মনে মনে ভাবল, এখন অপেক্ষা শুধু দিনের আলোর, রাতটা এখানে ভালো ভালো কাটলে হয়। এবার তার চিন্তায় ছেদ পড়ল কানাই খুঁড়োর কথায়। আজ রাতে খাবারটা আমি এই ঘরেই দিয়ে যাবো বাবু, খেয়ে থালাটা ওই বাইরে রেখে দেবেন। তবে আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, অহেতুক রাতে যেন ঘরের বাইরে বের হবেন না, হলে আপনারই বিপদ। কথাটা হিস হিসে গলায় উচ্চারণ করে চলেই যাচ্ছিল কানাই খুঁড়ো। একবার থেমে ঘাড়টা তার দিকে না ঘুরিয়েই বলল, এই বারান্দার একদম শেষে কলঘর আছে, সেখানে গিয়ে হাত পা ধুয়ে নিন। তবে রাতের বেলা চেষ্টা করবেন ওদিকে কমই যেতে। ওদিকে দক্ষিণের ঘরটা কর্তা বাবুর ঘর, উনি বিরক্ত হবেন। তার এই শেষের কথাটা শুনে মাথায় বাজ পড়ল অবিনাশের। সে চলে যেতেই যাচ্ছিল। অবিনাশ কানাই খুঁড়োকে জিজ্ঞেস করল, এই বারবার কর্তামশাইয়ের কথাটা তুলছেন কেন বলুন তো? আমি যতদূর জানি উনি তো মারা গেছেন, তাহলে উনি বিরক্ত হবেন কি করে? হ্যাঁ, এবার তার দিকে না ঘুরেই নিজের গলায় সামান্য হাসি ফুটিয়ে কানাই খুঁড়ো বলল, চলে গেলেই কি আর যেতে দেওয়া যায় বাবু? হ্যাঁ, এই পৃথিবীর মায়া ছিন্ন করে এত সহজে যাওয়া কি সম্ভব? আসলে কিছু কিছু আত্মা এত শক্তিশালী হয় যে তারা মৃত্যুর পরেও তাদের প্রিয় স্থান ছেড়ে যেতে পারে না। জমিদার বাবু তেমনই এক আত্মা। এই বাড়ি, এই সম্পত্তি, এর প্রতিটি ধূলিকণা তার অস্তিত্বের অংশ। তিনি এখন আছেন, তিনি এখানেই আছেন, সর্বত্র আছেন। তার নিয়মে এই বাড়ি চলে, তার বিরক্তিতে এই বাড়ির প্রত্যেকটি ছায়া যেন ক্ষেপে ওঠে। রাতের নিস্তব্ধতায় আপনি হয়তো শুনতে পাবেন তার পদধ্বনি, অনুভব করবেন তার শীতল উপস্থিতি। হয়তো দেখবেন তার প্রিয় জিনিস লেগে থাকা অদৃশ্য স্পর্শ আপনি চোখের সামনে। কারণ এই জমিদার বাড়িতে মৃত্যু কেবল একটি আবরণ, অস্তিত্বের শেষ নয়। কানাই খুঁড়োর এই কথাগুলো অবিনাশের বুকের ভেতরটা রক্ত শূন্য করে দিল। সে শুধু তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। যখন সেই বৃদ্ধ মানুষটি নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল, আর দরজার ফাঁক দিয়ে আসা মৃদু আলোটুকুও যেন ভয়ঙ্কর এক রহস্যের জালে ফুরিয়ে গেল একটু একটু করে।
অন্ধকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে হঠাৎ কোথাও থেকে এক নাগাড়ে সেতারের শব্দ কানে ভেসে আসছে অবিনাশের। একটু আগেই রাতের খাওয়া দাওয়া শেষ করে কথা মতো থালা বাসন দরজার বাইরে রেখে এসেছে সে। ঠিক সেই সময় দরজার বাইরেটা একবার চোখ বুলিয়েছিল অবিনাশ। সন্ধ্যের মতো বাগানের দিকে নজর দিতে আর সাহস পায়নি। সামনে খোলা দালানটার একদম শেষ প্রান্ত পর্যন্ত লেপ্টে ছিল কালো আলকাতরার প্রলেপ। একবার কান পেতে শোনবার চেষ্টা করেছিল সে এই নির্জন গ্রামের নিস্তব্ধতা। মনে মনে একবার এর ভয়াবহতা উপলব্ধি করতে চেয়েছিল সে। শহরে এই নিস্তব্ধতা মেলা দেয়, তাই এই নিস্তব্ধতাকে একটিবার প্রাণ ভরে উপলব্ধি করতে চেয়েছিল সে। ওদিকে সেতারের শব্দটা জোরালো হতেই চিন্তা ভাবনায় ছেদ পড়ল তার। হঠাৎ করেই তার ঘরের বাইরে একটা জুতোর মচমচানির শব্দ শুনতে পেয়ে বিছানার উপরে উঠে বসল সে। মনে মনে ভাবল, এত রাতে এই শব্দের উৎস কি হতে পারে? কে এত রাতে এই দরজার বাইরে যাতায়াত করছে? এই বাড়ির নিয়ম কি তাহলে এই ব্যক্তিটির জন্য বরাদ্দ নয়? কথাটা ভাবতেই ভীষণ রাগ হলো তার। আর যাই হোক, কানাই এই বাড়ির চাকর। একটা চাকর, তাকে বলার কে যে সে কোথায় যাবে? কথাটা ভাবতেই একটা অস্বাভাবিক রকমের জেদ মাথায় চাপল তার। হন্তদন্ত হয়ে উঠে গিয়ে দরজাটা খুলে ফেলল সে। আর ঠিক তখনই এক গাদা ভেজা বাতাস এসে ঢুকলো তার ঘরে। বাইরেটা এখন আগের চেয়েও বেশি নির্জন। তার উপরে মুহুর্মুহ বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের সাথে পাল্লা দিয়ে সেতারের শব্দটাও যেন আরো জোরালো হতে লাগলো। একটা সময় সেই শব্দ অবিনাশের কান ছাপিয়ে তার অন্তরাত্মায় প্রবেশ করল। সেই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে তাকে দু হাত দিয়ে নিজের কান চাপতে হলো। শব্দের তীব্রতা ভেসে আসছে ওপরের ছাদের ঘর থেকে। দ্রুত পায়ে সিঁড়ির কাছে যেতেই সিঁড়িতে কানাইকে বসে থাকতে দেখল সে। কানাই দেওয়ালে পিঠ দিয়ে এক নাগাড়ে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে যেন কিছু দেখছে। অবিনাশের দিকে না তাকিয়েই বলল, বলেছিলাম না বাবু, রাতে ঘরের বাইরে বিনা প্রয়োজনে বেরোবেন না। কথাটা কানে যেতেই আগের জেদরা কোথায় যেন উধাও হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, রাতে ঘুম আসছিল না তাই। আচ্ছা কানাই, সেতার বাজাচ্ছে কে? কানাই এবার মুখ তুলে এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে অবিনাশের দিকে তাকালো। তার চোখে কোনো আবেগ ছিল না, শুধু এক গাঢ় শূন্যতা। কেন? এ বাড়ির ছোট বাবু যদুনাথ চৌধুরী এক সময় নাম করা সেতার বাজিয়েছিলেন। এই তল্লাটের প্রায় সব গ্রাম বা শহরের বড় বড় জলসায় তার ডাক পড়তো ওই সেতার বাজানোর জন্য। কত বড় মানুষের সাথে ওঠা বসা ছিল ওনার। কিন্তু কালের অভিশাপে একদিন এই চৌধুরী বংশের গর্ভকেও নতি স্বীকার করতে হয়েছিল ভাগ্যের কাছে। হঠাৎ করেই একদিন দুর্ঘটনায় প্রাণ হারান উনি। সেই থেকে রোজ রাতে উনি এখানে আসেন। নিজের নেশাকে এভাবে কি ছাড়া যায় বলুন তো? কানাইয়ের কণ্ঠস্বর ছিল নিস্তরঙ্গ, কিন্তু এই সরলতাতেই লুকিয়েছিল এক হিম শীতল সত্য। অবিনাশের মনে হলো, যদুনাথ চৌধুরী শুধু আসেন না, তিনি এই বাড়ির প্রতিটি ছায়ার সঙ্গে মিশে আছেন। তার সেতারের সুর, তার অতৃপ্ত আত্মার আর্তনাদ,
অবিনাশের শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। কানাই খুড়োর কথাগুলো অবিনাশের কানে তখনও বাজছিল। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কানাই খুড়ো যেন তার মনের কথাটাই ধরে ফেললেন। বিশ্বাস হলো না বুঝি? আমার নিষেধ না মেনে যখন একবার বেরিয়েই পড়েছ, তাহলে একবার নিজের চোখেই প্রত্যক্ষ করে এসো যদুনাথকে। কি একবার যাও যাও। অবিনাশের শরীরের রক্ত প্রবাহ যেন দ্বিগুণ বেড়ে গেল। কানাই খুড়োর নিষেধ অগ্রাহ্য করে সে বেরিয়ে পড়েছে বটে, কিন্তু তার মনে তখনও সংশয় দোলা দিচ্ছে। মুখে তা প্রকাশ করা চরম পৌরসত্বহীনতার প্রতীক হবে ভেবে সে কানাইয়ের পাশ কাটিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সিঁড়িগুলো যেন অনন্ত এক আকাশ পথে উঠে গেছে। ঘোর অন্ধকার গ্রাস করেছে চারিদিক। প্রতিটি ধাপ ফেলার সাথে সাথে যেন এক অজানা শীতলতা তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। দেওয়ালের গায়ে জমে থাকা শ্যাওলার স্যাঁতস্যাঁতে গন্ধ আর ভেতরে জমাট বাঁধা অন্ধকার মিলে এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। অবিনাশের প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠছে। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। সিঁড়ির শেষ ধাপটি ঘুরতেই এক ফালি চাঁদের বাঁকা আলো চোখে পড়ল তার। সে আলো যেন মায়াবী এক আবরণ বিছিয়ে দিয়েছে চারপাশে। কালো মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশের প্রকৃতি। দূরে ঝোপঝাড়ের আড়ালে শিয়াল ডেকে উঠল। তাদের কর্কশ স্বর যেন এই নিস্তব্ধ রাতকে আরো ভয়াবহ করে তুলল। অবিনাশের শরীর হিম হয়ে এলো। এই মায়াবী আর ভৌতিক পরিবেশে যদুনাথের উপস্থিতি যেন আরো স্পষ্ট করে ধরা দিচ্ছে। সে কি সত্যিই আছে, নাকি এ কেবলই তার মনের ভয়? অবিনাশের মনে তখন কেবল একটাই প্রশ্ন, যদুনাথের উপস্থিতি কি কানাই খুড়োর বুনে দেওয়া এক অলীক ভয়? সেতারের শব্দটা এই ছাদের ওপরেও বেশ স্পষ্ট। অবিনাশ ঘাড় ঘোরাতেই এক ধারে একটা বন্ধ দরজা চোখে পড়ল। সেতারের সুর যেন এই দরজার ওপার থেকেই ভেসে আসছে। শান্ত পায়ে দরজার কাছে পৌঁছে একবার কান পাতল সে। ভেতর থেকে সেতারের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। এক অদ্ভুত নীরবতা যেন সেই সুরকে ঘিরে রেখেছে। এবার তার চোখ পড়ল পাশে থাকা একটা বন্ধ জানলার দিকে। সেই জানলার দিকে এগিয়ে গিয়ে চোখ রাখলো ঘরের ভেতরে। সারা ঘরটা ঘুটঘুটে অন্ধকার, যেন কালো কালিতে মাখানো। বাইরে চাঁদের আলো ঘরের ভেতর প্রবেশ করতে অক্ষম, হাড় মেনেছে সেই জমাট বাঁধা অন্ধকারের কাছে। ঠিক সেই সময় যেন তার উপস্থিতি উপলব্ধি করেই ঘরের ভেতর থেকে আসা সেতারের শব্দটা আরো জোরালো হয়ে উঠল। সুরের তীব্রতা অবিনাশের বুকের ভেতরটা কাঁপিয়ে তুলল। শব্দের সাথে সাথেই অবিনাশ দেখল ঘরের মধ্যে কয়েকটা মোমবাতি হঠাৎ করেই দপ করে জ্বলে উঠল। তাদের শিখাগুলো এক অলৌকিক ইঙ্গিতে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বাইরের বাতাসের বেগও হঠাৎ করেই যেন বেড়ে গেল। শন শন শব্দে বাতাস বইতে লাগলো, যেন অদৃশ্য কোনো শক্তি ঘরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। বাতাসের শব্দের সাথে ঘরের ভিতরে সেতারের তীব্রতা বেড়ে এক অলৌকিক পরিস্থিতির সৃষ্টি করল। অবিনাশ যেন মন্ত্রমুগ্ধের মতো জানলায় চোখ লাগিয়ে তখনও দেখে চলেছে ঘরের ভিতরকার তাণ্ডব। মোমবাতির আলো আধারিতে ঘরের ভেতরের জিনিসপত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে, যেন তাদের ছায়াগুলো দেওয়ালে নাচছে। এবার হঠাৎ করেই ঘরের মধ্যিখানে বিছানাটার ঠিক পাশে রাখা একটি 3 মুখওয়ালা মোমবাতি দপ করে জ্বলে উঠতেই যে দৃশ্য অবিনাশের চোখের সামনে ফুটে উঠল
তা দেখে সে হতবাক হয়ে গেল। বিস্ফারিত নেত্রে সে তাকিয়ে আছে তার সামনে থাকা বিছানাটার উপর। সেখানে একটা সেতার হাতে বসে আছে একটা জীবন্ত নরকঙ্কাল। তার গায়ে মোমবাতির আলো পড়ে ছকছক করছে। সে এক মনে বাজিয়ে চলেছে তার হাতে ধরে রাখা সেতারটা। তার প্রতিটা হাড়ের নড়াচড়া যেন সেতারের সুরে তাল মিলিয়ে চলছে। অবিনাশ নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। তার কাছে যেন পুরোটাই ভোজবাজির মতো দেখাচ্ছিল। তার মস্তিষ্ক এই দৃশ্যকে গ্রহণ করতে পারছিল না। তার সারা শরীর অবশ হয়ে এলো। শির দ্বারা বেয়ে নেমে এলো এক হিম শীতল স্রোত। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সেতারের সুর তার কানে বাজছে ঠিকই, কিন্তু সেই সুর আর সুর নেই। এক বিভৎস আর্তনাদে পরিণত হয়েছে। তার মনে হলো এই কঙ্কালটি যেন বহু যুগ ধরে এই সেতার বাজাচ্ছে একাকী এই অন্ধকার ঘরে। অবিনাশের মনে হলো সে এক অন্য জগতে চলে এসেছে, যেখানে বাস্তব আর অলিকতার সীমারেখা মুছে গেছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এলো। এই দৃশ্য তার মনে এক গভীর ছাপ ফেলে গেল, যা হয়তো সে কোনোদিন ভুলতে পারবে না। পর মুহূর্তেই অবিনাশের কানাই খুড়োর কথা মনে পড়ে গেল। সে বলেছিল, বাবু, এমন কিছু অতৃপ্ত আত্মা রয়ে যায় যারা এই পৃথিবীর মায়া কাটাতে অক্ষম। কথাটা মনে পড়তেই তার সারা গায়ের পশম খাড়া হয়ে উঠল। নরকঙ্কালের সেতার বাদন আর সেই ভয়াবহ হাসি তার ভেতরে এমনভাবে গেঁথে গেল, এক মুহূর্ত দেরি না করে সে জানলা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে প্রায় দৌড়ে নিচে নেমে এলো। পেছন থেকে ভেসে আসছিল সেতারের শব্দকে ছাপিয়ে সেই নরকঙ্কালের তীব্র খ্যানখ্যানে হাসির শব্দ। সেই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে অবিনাশকে কানে হাত চাপা দিতে হলো, যেন সেই শব্দ তার মগজের গভীরে ঢুকে পড়ছে। শেষে সিঁড়ির ধাপের কাছে পৌঁছে দেখল সেখানে কানাই অনুপস্থিত। কিন্তু সেই কথা ভাবার সময় ছিল না তার কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘরে পৌঁছাতে চাইছিল সে। নিজেকে এই অলৌকিক বিভীষিকা থেকে মুক্ত করতে চাইছিল, কিন্তু কি ছাদের সিঁড়ি আর দোতলার মধ্যে মাত্র কয়েক ধাপ সিঁড়ির তফাৎ ছিল, কিন্তু এখন আশ্চর্যজনকভাবে সে তার বরাদ্দ ঘরটাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। বারান্দার প্রতিটা দরজা যেন একই রকম দেখাচ্ছে, চেনা ঘরটা অচেনা হয়ে গেছে। পুরো ব্যাপারটাই তার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। থতমত খেয়ে এসে থেমে গেল লম্বা বারান্দাটার এক প্রান্তে। সেখান থেকে গোটা বারান্দাটা কেমন যেন মায়াবী দেখাচ্ছিল তার চোখে। ছায়ার আলোকের খেলায় বারান্দার কোণগুলো যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে উঠেছে। ওদিকে আকাশে চাঁদের অস্তিত্ব কোনো এক ঘন মেঘের আড়ালে ঢাকা পড়েছে। অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে চারপাশে। ঠিক সেই সময় তার কানে এলো চুড়ির খনখনে শব্দ। কেউ নিচে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে এখন। তার প্রতিটা পদধ্বনি মুহুর্মুহু বৃদ্ধি করছে তার বুকের ধুকপুকানি। অবিনাশের হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে সে ভয় পাচ্ছিল বুঝি এখনই তার বুক ফেটে হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে। এক সময় তার উত্তেজনা এতটাই চরমে পৌঁছালো যে সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই ভুলে গেল। নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সে উপলব্ধি করল এই মুহূর্তে ঠিক তার পিছনে কারোর আবির্ভাব ঘটেছে। তার পিছনে দাঁড়িয়ে থাকা অবয়বের ঠান্ডা নিঃশ্বাস পড়ছে অবিনাশের ঘাড়ের ঠিক পিছনে। সেই শীতল পরশ যেন তার লোমকূপগুলোকে আরো বেশি করে খাড়া করে দিল। নিজের মাথাটা না ঘুরিয়ে শুধুমাত্র নিজের দৃষ্টি সামান্য ঘুরিয়ে দেখার চেষ্টা করল সে। ঠিক তখনই তার পাশ কাটিয়ে একটি দীর্ঘদেহী নারী অবয়ব এগিয়ে গেল সামনের বারান্দার দিকে। তার পরনে ছিল লাল পাড়ে সাদা শাড়ি, যা অন্ধকারেও
কেমন যেন অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। তার চলার শব্দ হচ্ছিল না, শুধু চুরির ক্ষণক্ষণ আর বাতাসে তার পা ফেলার মৃদু ফিসফিসানি শোনা যাচ্ছিল। অবিনাশের মনে হলো এই বারান্দাটা যেন এই মুহূর্তে এক প্রেতাত্মার আশ্রয়স্থল, আর সে যেন অনিচ্ছাকৃতভাবে তার মাঝে এসে পড়েছে। সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে গেল বারান্দার শেষ প্রান্তের গভীর অন্ধকারের দিকে। অবিনাশ তখনও স্থির, ভয়ে তার শরীর জমে গেছে। সে কি সত্যি জীবিত, নাকি এই মুহূর্তে কোনো এক ভয়ঙ্কর স্বপ্নের জালে আটকা পড়েছে সে, যেখানে মুক্তি কেবল মৃত্যুতে? এবার আর নিজেকে ধরে রাখতে পারল না অবিনাশ। যেন কোনো এক অজানা মন্ত্র ভর করলো তার সারা শরীরকে। সে সামনে নারী অবয়বের পিছনে ধাওয়া করল। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে যুক্ত হতে লাগলো অবিনাশের পদক্ষেপ, যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেছে তারা। নারী অবয়ব এগিয়ে চলল বারান্দা ধরে, আর অবিনাশ তাকে অনুসরণ করে চলল মন্ত্রমুগ্ধের মতো। ওদিকে নারী অবয়ব গিয়ে থামল দক্ষিণের বারান্দাটার সামনে। ঠিক তার পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো অবিনাশ। তার চোখ দুটো বিস্ফারিত। সে দেখল নারী মূর্তির শরীরের কাপড় হাওয়ায় উঠছে। ব্যাপারটা দেখে বেশ আশ্চর্য হলো সে। কোথায় বাতাস? এখন চারিদিক যেন এক শ্বাসরুদ্ধকর আবহাওয়ার প্রকোপে গুমড়ে মরছে। গাছের পাতা নড়ছে না, বাতাসের সামান্যতম অস্তিত্ব নেই। অথচ সামনের নারীর উপস্থিতি যেন প্রবল এক তুফানের সৃষ্টি করেছে, যা সে কোনোভাবেই উপলব্ধি করতে পারছে না। অবিনাশের মনে হতে লাগলো এখন তার আর ওই নারী মূর্তির মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য দরজা, যার এক পারে সে তো অন্য পারে দাঁড়িয়ে সেই নারী। মাঝের দরজা যেন দুই আলাদা যুগের মধ্যে এক অদৃশ্য সরল রেখা টেনে দিয়েছে। এক পাশে অবিনাশ বর্তমানের বাস্তবতায় দাঁড়িয়ে, আর অন্য পাশে সেই নারী যেন অতীতের কোনো ছায়া থেকে উঠে এসেছে। তারা একই স্থানে উপস্থিত থেকেও যেন ভিন্ন মাত্রায় অবস্থান করছে। এক অদ্ভুত শূন্যতা আর বিচ্ছিন্নতা যেন তাদের ঘিরে রেখেছে। অবিনাশের শরীর হিম হয়ে এলো। সে বুঝতে পারল না কি ঘটছে তার সাথে। এই অলৌকিক উপস্থিতি তাকে যেন এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে যুক্তি বা বাস্তবতার কোনো স্থান নেই। হঠাৎ করে এক প্রবল বাতাস এসে সরিয়ে দিল তার মাথার ঘোমটা। সামনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটি ধীরে ধীরে মাথাটা ঘোরালো তার দিকে। সেই মুহূর্তেই অবিনাশের সারা শরীরের রক্তপ্রবাহ যেন আরো দ্রুত বৃদ্ধি পেল। তার সামনে দাঁড়িয়ে আছে এই বাড়ির গিন্নিমা, যে আজ থেকে প্রায় বহু বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তার চোখে যেন ধিকিয়ে ধিকিয়ে জ্বলে আছে আগুনের স্ফুলিঙ্গ। এক অশুভ ছায়ায় ঢাকা পড়েছে তার মুখ। তার কপালে একটা বিরাট লাল টিপ, আর এক মাথা সিঁদুর তার মুখমণ্ডলকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। পান খাওয়া লাল ঠোঁটের ফাঁক দিয়ে তার সাদা দাঁতের শাড়ি প্রকাশ পাচ্ছে। সব মিলিয়ে যেন নরকের দ্বার খুলে গেছে তার চোখের সামনে। সেই লাল চোখের দিকে তাকিয়ে হঠাৎ করেই যেন অবিনাশকে ঘিরে ধরল এক ভয়ঙ্কর অবসাদ। যেন বহু বহু বছরের চাপা আর্তনাদ যা জমা হয়ে আছে তার মনের মধ্যে, তা যেন এক্ষুনি ঠেলে বেরিয়ে আসতে চাইছে তার বুক থেকে। মুহূর্তেই মনে পড়ে গেল তার প্রিয়জনদের হারানোর দুঃখ, জীবনের সবকটা দিনের সংগ্রাম, বাড়িওয়ালা আর তার জীবনের অন্যান্য মানুষদের অবজ্ঞা আর অপমান। অতীতের সমস্ত কষ্ট যেন এক লহমায় তার চোখের সামনে ভেসে উঠল। নিজেকে যেন কিছুতেই ধরে রাখতে পারছিল না সে। সামনে দাঁড়িয়ে থাকা সেই অতৃপ্ত অবয়বের সামনেই নিজের দু হাঁটু মুড়ে বসে ডুকরে কেঁদে উঠল সে। তার কান্না যেন সেই নীরব গুমোট পরিবেশটাকে আরো ভারী করে তুলল। হঠাৎ করেই তার অবস্থা দেখে
অট্টহাস্য করে উঠল গিন্নিমা। সঙ্গে সঙ্গে সারা বাড়ি যেন ঝনঝন শব্দে কেঁপে উঠল। সেই অট্টহাসির রেশ এতটাই তীব্র ছিল যে অবিনাশের ভীত বিধ্বস্ত মন যেন আরো প্রবল বেগে চিৎকার করতে চাইল। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো কানাইয়ের কণ্ঠস্বর। সেই চেনা স্বর যেন এক ক্ষীণ আশার আলো দেখালো অবিনাশকে। বলেছিলাম না বাবু, নিজের ঘর থেকে বেরোবেন না। শুনলেন না তো, জড়িয়ে পড়লেন তো এই প্রাসাদের মায়া জালে। এরা আপনাকে ছাড়বে না বাবু, ছাড়বে না। কথাটা বলতে বলতেই কানাইয়ের শরীরটা যেন দূরে, আরো দূরে, অবিনাশের নাগালের বাইরে চলে যেতে থাকলো, যেন সেও অদৃশ্য কোনো শক্তির টানে পিছিয়ে যাচ্ছে। কানাইয়ের কথা শুনে নিজের পেছনে তাকালো অবিনাশ। ছায়াছন্ন বারান্দায় কানাইকে মিলিয়ে যেতে দেখে সে মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল। আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করো কানাই, আমি পালাতে চাই, মুক্ত বাতাস নিতে চাই, আমাকে বেরোতে সাহায্য করো। তার কণ্ঠস্বর যেন এক তীব্র যন্ত্রণায় ভরা। সে এখন এক ভৌতিক প্রাসাদের মায়াজাল থেকে মুক্তি চায়, যেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে গেছে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন বিভীষিকা নিয়ে আসে। গিন্নি মায়ের অবয়বটা উধাও হয়ে যেতেই হঠাৎ করেই পাশের ঘর থেকে বেশ চুপি সারে একটা কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল অবিনাশের সারা শরীর। পাশের ঘর থেকে কেউ চাপা গলায় তার উদ্দেশ্যে বলল, পালান এখান থেকে বাবু, পালান। এই বাড়ি কাউকে বাঁচতে দেয় না, কাউকে না। কথাটা শুনেই সেই ঘরের দিকে তাকালো সে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, এটা তো তারই ঘর, যে ঘরে আজ রাতে তাকে থাকতে দিয়েছিল কানাই। একটা নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ব্যাকুল হয়ে দরজাটা সশব্দে খুলে ফেলল সে, কিন্তু দরজা খুলে যা দেখল তাতে তার এই ঘরটা সম্বন্ধে সমস্ত আকর্ষণ নিমেষেই উধাও হয়ে গেল। আর সেই জায়গায় জমা হলো এক প্রচন্ড আতঙ্ক। সে দেখল তার চোখের সামনে বিছানার দুধ সাদা চাদরের ওপরে রাখা আছে একটা কাটা মাথা। তার চোখ বোঝা আর মুখটা হাঁ করে আছে, যেন এক্ষুনি তার উদ্দেশ্যে কিছু বলবে সে। সেই বীভৎস দৃশ্য দেখে অবিনাশ যেন চেঁচাতেও ভুলে গেল। তার গলা দিয়ে কোনো শব্দই বেরোল না। ঠিক তখনই সামনের দেওয়ালে কারুর অবয়ব সৃষ্টি হলো। সে বেশ বুঝতে পারছিল এই মাত্র তার পিছনে দরজার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। তার মনের ওপর আর নিয়ন্ত্রণ নেই। মরিয়া হয়ে পিছনে তাকাতেই জ্ঞান হারানোর উপক্রম হলো তার। দরজার সামনে আলোর উল্টো দিকে দাঁড়িয়ে আছে একটা মুন্ডহীন দেহ। সেই মুহূর্তে কাটা মাথাটা চোখ খুলল। তার নিষ্প্রাণ চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠল আর কর্কশ কণ্ঠে বলল, পালান বাবু, পালান, না হলে মুক্তি পাবেন না। পালিয়ে যান। আমার অপরাধ ছিল চুরি, কিন্তু দেখছেন তো কি হাল করেছে এরা আমার। আপনাকেও ছাড়বে না, ছাড়বে না। কথাটা বলেই সে আবার চোখ বন্ধ করল। অবিনাশ এতক্ষণ কাটা মাথাটার কথা মন দিয়ে শুনছিল। এবার সে পিছন ফিরে দেখল মুন্ডহীন শরীরটা তার ঘরের দরজা ছেড়ে হাতড়াতে হাতড়াতে এগিয়ে গেল ঘরের ভিতরে। তারপর নিজের মাথাটা দু হাতে তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। সেই মুন্ডহীন দেহ তার নিজের কাটা মাথা হাতে নিয়ে দরজার বাইরে চলে গেল।
তারপর লম্বা বারান্দা ধরে এগিয়ে গেল সোজা, মিলিয়ে গেল অন্ধকারের গভীরে। অবিনাশের গা শিউরে উঠল। সে জানে না এরপর কি অপেক্ষা করছে তার জন্য। এই বাড়ি যেন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ধাপে ধাপে। নিজের ঘরে আর এক মুহূর্ত থাকা সাহস হলো না অবিনাশের। অজানা এক ভয়ে গাটা ছমছম করে উঠল তার। মুহূর্তের মধ্যে ঘর থেকে একরকম ছুটেই বেরিয়ে এলো সে। উদ্দেশ্য সামনের বারান্দা ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া। কিন্তু কি, একটু আগেও যেখানে সিঁড়িটা স্পষ্ট দেখেছিল সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? তার বদলে সেখানে এখন এক বিশাল অন্ধকারাচ্ছন্ন ঘর স্বমহিমায় বিরাজ করছে। অবিনাশের চোখ এতক্ষণ অন্ধকারে অনেকটাই সয়ে গিয়েছিল। ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ কাশির শব্দ কানে আসতেই সেদিকে ভালো করে তাকানোর চেষ্টা করল সে। আবঝা অন্ধকারে দেখা গেল বিছানার ওপর কেউ একজন শুয়ে আছে। মুখটা স্পষ্ট নয়, কেবল একটা অস্পষ্ট অবয়ব যা মাঝে মাঝে নড়াচড়া করছে। ঘরের ভেতরের ব্যক্তিটি হঠাৎই খসখসে গলায় বলে উঠল, কানাই এলি নাকি? আয় আয় আয়, একটু একটু জলটা এগিয়ে যেতে কি বাবা, গলাটা যে একেবারে কাঠ হয়ে যাচ্ছে। কথাটা শুনে অবিনাশের মনে কি হলো কে জানে। সে যেন সম্মোহিত হয়ে এগিয়ে যাচ্ছিল ব্যক্তিটির দিকে। ঠিক তখনই প্রায় নিভে যাওয়া একটা দেওয়ালগিরি হাতে নিয়ে তার পাশ কাটিয়ে কানাইখুড়োকে ঘরের ভেতরে ঢুকতে দেখল সে। কানাইখুড়ো যেন তাকে দেখেও দেখলেন না, সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মনেই হেঁটে গেল। ঘটনাটা অবিনাশকে বেশ অবাক করল। দেওয়ালগিরিটা মেঝেতে নামিয়ে রেখে কানাইখুড়ো একটা রূপোর জল ভর্তি গ্লাস তুলে ধরলেন সামনের বিছানায় শুয়ে থাকা বৃদ্ধের ঠোঁটে। প্রায় নিভে যাওয়া সেই আলোতে অবিনাশের চোখ যেন ছিটকে বেরিয়ে আসার জোগাড় হলো। তার সামনে শুয়ে আছে একটি বৃদ্ধের কঙ্কালসার দেহ। চামড়াটা যেন হাড়ের সাথে লেপ্টে আছে, কিন্তু বিস্ময়করভাবে তার বুকের ওঠানামা প্রমাণ দিচ্ছে যে তিনি এখনো জীবিত। এই কেমন দৃশ্য! গ্লাসের অর্ধেক জল গলাধ্যকরণ করতেই বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। বারবার কেশে উঠলেন তিনি। প্রতিটি কাশির শব্দ যেন জানান দিচ্ছে তার চরম অসুস্থতা। কানাইখুড়ো নিজের কাঁধের গামছাটা দিয়ে বেশ যত্ন সহকারে বৃদ্ধের মুখটা মুছিয়ে দিলেন। তারপর নরম গলায় বললেন, কষ্ট হচ্ছে কর্তামশাই? হ্যাঁ, কর্তামশাই? অবিনাশের মস্তিষ্ক যেন বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। কর্তামশাই মানে ইনি জমিদার রাঘবেন্দ্র চৌধুরী? অবিনাশ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এতক্ষণে সে বুঝে গেছে যে এই বাড়ির সদস্যরা কেউ জীবিত নেই, একমাত্র সে আর কানাইখুড়ো ছাড়া। তাই কর্তামশাইয়ের এই ভয়াবহ আবির্ভাব তাকে মোটেও আশ্চর্য করল না, বরং মনে মনে ভাবল, কি হাল হয়েছে এনার? ঠিক তখনই কর্তামশাই হিসিয়ে বলে উঠলেন, আর কতদিন সেভাবে আমাকে আটকে রাখবি রে কানাই? হ্যাঁ, এবারে আমাকে যেতে দে তো বাবা, তোর দুটি পায়ে পড়ি কানাই। এবার আমার একটা শত ক্ষতি কর। অবিনাশ স্তম্ভিত হয়ে গেল। এসব কি বলছে জমিদার মশাই? একজন দুর্দণ্ড প্রতাপ জমিদার তার নিজের ভৃত্যের পায়ে ধরছেন।
তাহলে মৃত্যু যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে একজন প্রবল প্রতাপশালী জমিদারকেও তার ভৃত্যের পায়ের তলায় স্থান দিতে বাধ্য করে। কথাটা ভেবে অবিনাশের শরীর হিম হয়ে গেল। এবারে সামনের মাটিতে বসে থাকা কানাই নিজের দু চোখ মুছতে মুছতে বলল, কর্তামশাই, ও কাজ আমি পারবো না কর্তামশাই। আমি যে আপনার নুন খেয়েছি, ওই কাজ আপনি আমার হাত দিয়ে করাবেন না কর্তামশাই। কানাইয়ের কথায় জমিদার রাঘবেন্দ্র চৌধুরীর চোখ দুটো যেন দপ করে চলে উঠল। তার কঙ্কালসার দেহে এক অভাবনীয় শক্তি যেন সঞ্চারিত হল। নিজের কণ্ঠে যতটা দৃঢ়তা আনা সম্ভব ততটা এনে তিনি বললেন, তাহলে কে করবে রে কানাই? তোদের গিন্নি মাও তো সেই কবেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আজ তুই ছাড়া আমাকে কে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে? তারপর যেন মৃত্যু ভয়কে উপেক্ষা করে বজ্রের মতো গর্জন করে উঠলেন, যদি তুই আমার নুন খেয়ে থাকিস তাহলে আমি তোকে এই মুহূর্তে আদেশ করেছি কানাই, আমাকে মুক্তি দে। আমি যা বলছি তাই কর, আমি যা বলছি তাই কর। তার কথায় চমকে উঠল কানাই আর অবিনাশ দুজনেই। একজন মৃতপ্রায় কঙ্কালসার বৃদ্ধের গলা দিয়ে যে এমন ভয়ঙ্কর আদেশের সুর বের হতে পারে তা তাদের ধারণাতেও ছিল না। এই ঘরের রহস্য যেন আরো গভীর, আরো জটিল হয়ে উঠল এই মুহূর্তে। কেন তিনি এভাবে আটকে আছেন, আর কানাই বা তাকে কিসের থেকে মুক্তি দিতে চাইছে? প্রশ্নের জাল আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল অবিনাশকে। অবিনাশের চোখ স্থির, বিস্ফারিত। নিজের কাঁপা কাঁপা হাতে কানাই খুড়ো জমিদারের পাশ থেকে একটা বালিশ তুলে নিলেন। অবিনাশ দেখল বৃদ্ধ জমিদার রাঘবেন্দ্র চৌধুরীর চোখে এক বিকট বিভৎস মৃত্যু ভয় নেমে এসেছে। ঠিক তখনই অবিনাশের কিছু বুঝে ওঠার আগেই কানাই খুড়ো সেই বালিশটা নামিয়ে আনলেন জমিদারের মুখের ওপর। সজোরে চেপে ধরলেন তার মুখ। কানাই খুড়ো, কানাই খুড়ো, এই আপনি কি করছেন? অবিনাশের গলা দিয়ে প্রায় একটা চিৎকার বেরিয়ে এলো। সে পাগলের মতো ছুটে গিয়ে কানাই খুড়োর হাতটা ধরতে চাইল, কিন্তু পারল না। অদৃশ্য এক শক্তি যেন তার পা দুটোকে মাটির সঙ্গে গেঁথে দিয়েছে, 1 ইঞ্চিও নড়তে দিচ্ছে না। অসহায় দৃষ্টিতে সে দেখল জমিদারের দেহটা বিছানার উপর কিছুক্ষণ ছটফট করে অবশেষে স্থির হয়ে গেল। কানাই খুড়ো এবার বালিশটা তুলে নিলেন। অবিনাশ অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল। এবার দেখল বিছানার ওপর পড়ে আছে হাঁ করা নিথর জমিদার রাঘবেন্দ্রর মৃতদেহ। ওদিকে কানাই খুড়ো ধপ করে মাটিতে বসে পড়ে অঝোর ধারায় বিলাপ করতে লাগলেন। হঠাৎ করেই তার পা দুটো যেন বাঁধন মুক্ত হলো। অবিনাশ টলতে টলতে কানাই খুড়োর দিকে এগিয়ে গেল। তার গলা দিয়ে ভয়ে জড়িয়ে আসা শব্দগুলো বের হলো। হে আপনি কি করছেন কানাই খুড়ো? আপনি মানুষটাকে মেরে ফেলেছেন? হ্যাঁ? কানাই খুড়ো এবার নিজেকে সামলে নিয়ে মুখ তুললেন। তার চোখে জল, কিন্তু কণ্ঠস্বরে এক অদ্ভুত দৃঢ়তা। আমাকে এরকমই আদেশ দিয়েছিলেন কর্তাবাবু সেদিন। ওনার শরীরে যে মারণ রোগ বাসা বেঁধেছিল তা এড়ানোর ক্ষমতা ওনার ছিল না। তাই তাই সেই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি চেয়েছিলেন। মুক্তি। শেষের কথাটা বলে কানাই খুড়ো ফুঁপিয়ে কেঁদে উঠলেন।
অবিনাশের স্বচক্ষে দেখা ঘটনাগুলো তখনও যেন অবিশ্বাস্য মনে হচ্ছিল। এই মুহূর্তে তার সামনে এক সাংঘাতিক হত্যাকাণ্ড ঘটে গেছে। তার মস্তিষ্ক যেন এই ভয়াবহতা হজম করতে পারছিল না। ঠিক তখনই এক হিম শীতল আতঙ্ক অবিনাশের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তার সামনে খাটে শোয়ানো জমিদারের মৃতদেহটা সামান্য নড়ে উঠল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বিস্ফারিত নেত্রে দেখল বিছানার ওপর শোয়ানো জমিদারের মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল। তার মরে যাওয়া ঘোলাটে চোখে অবিনাশের দিকে তাকিয়ে জমিদার রাঘবেন্দ্র এক বিকট অট্টহাসি হাসতে লাগলেন। সেই হাসির শব্দ যেন সারা বাড়ি জুড়ে গম গম করে ঘুরতে লাগলো। এই পুরনো বাড়ির প্রতিটা ইট প্রতিটি দেওয়ালে আঘাত করে ফিরে আসতে লাগলো তার কাছে। অবিনাশের এবার আরো আশ্চর্য হবার পালা। সামনের মাটিতে অঝোর ধারায় বিলাপ করা কানাই খুড়ো এখন মুখ তুলে তাকিয়েছে, আর তিনি এখন তার মনিবের তালে তাল মিলিয়ে হাসছেন। দুজনের সেই ভয়াবহ হাসি যেন এই অন্ধকার ঘরটাকে এক নরকের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এবার সামনে বসে থাকা সেই কঙ্কালসার দেহটা খসখসে গলায় বলল, আমার শ্রাদ্ধ করবেন খোকা বাবু? তুমি যে আমার বংশধর, সেই কবে থেকে তোমার হাতে জল বাবার আশায় আমি বসে আছি দেখো। অবিনাশ এবার পেছন ফিরে তাকালো। তার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল। পিছনে আরো বেশ কিছু মৃতদেহ এসে দাঁড়িয়েছে সেখানে। তারাও অবিনাশের উদ্দেশ্যে অট্টহাসি করছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল তাদের মধ্যে এসে দাঁড়িয়েছে ছাদে দেখা সেই নরকঙ্কাল, সেই ভয়াল দর্শনা গিন্নিমা, আর সেই স্কন্ধ কাটা। তার হাতে ধরা মাথাটা বলে চলেছে একই কথা, পালাও পালাও পালাও। তাদের সম্মিলিত হাসি ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করলো অবিনাশের মাথার ভেতরে। সে স্পষ্ট বুঝতে পারছে সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কখনো ভয় তো কখনো এক প্রচন্ড বিষণ্ণতা তাকে যেন ধীরে ধীরে ঘিরে ধরছে। সে বেশ বুঝতে পারছে তার একটা ছোট্ট মিথ্যে তাকে কিভাবে এক চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। তবে এখনো কিছু দেখা বাকি ছিল তার, যা তার এই দুঃস্বপ্নকে আরো গভীর করে তুলল। হঠাৎ করে এসবের মাঝে জীবিত কানাইয়ের দেহটা ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করলো একটা পচা গলা মৃতদেহে। সেই বিভৎস রূপ নিয়েই সে বলল, সেদিনের পর আমি আর নিজেকে বেশি দিন ধরে রাখতে পারিনি বাবু। পরের দিন রাত্রে কর্তামশাই হাজির হয়েছিলেন তার নিজের বিছানায়, আর আমাকে দিয়েছিলেন এক প্রবল শাস্তি। আমিও আপনার মতো এই বাড়ির মায়াজালের আবদ্ধে নিজেকে বেঁধে ফেলেছিলাম। তারপর একদিন কর্তামশাই আমার শাস্তি ঠিক করেন। উনি আমার ঘাড় মোটকে আমাকে ওনার হত্যার শাস্তি দিয়েছিলেন। আমি সেই শাস্তি মাথা পেতে নিয়েছিলাম সেদিন। যতই হোক আমি এই বাড়ির ভৃত্য, আর আমার এত বড় সাহস যে আমি জমিদার রাঘবেন্দ্রকে খুন করি। তাই শেষ অবধি এই ছিল আমার পরিণতি। এখন আমার দেহটাও যে এই বাড়িরই নাটকের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো সময় আছে। প্রাণ বাঁচাতে চান তো পালিয়ে যান। কথাটা শেষ করে কানাই আবার একটা বিকট অট্টহাস্য করে উঠল। অবিনাশের চারপাশের পৃথিবীটা যেন নরকের দ্বার খুলে দিয়েছে। এই পুরনো বাড়ির অভিশাপ তাকেও গ্রাস করতে চাইছে।
এই মৃতদের হাসি আর তাদের উপস্থিতি অবিনাশের সকল যুক্তি, সকল চেতনাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এই বাড়ি কি তবে জীবিতদের জন্য এক মায়াবী ফাঁদ? কানাই খুড়োর বিভৎস হাসি আর বিভৎস মুখের কথাগুলো অবিনাশের কানে বাজছিল। এক মুহূর্ত আর দাঁড়ানোর সাহস হলো না তার। নিজের বাক্স প্যাটরা সেখানেই ফেলে রেখে সে উন্মাদ হয়ে ছুটতে শুরু করলো। যে কোনো মূল্যেই হোক তাকে এই অভিশপ্ত বাড়ি থেকে পালাতে হবে। মনের গভীরে শুধু একটাই ভাবনা, না, আর এই বাড়ি মায়াজালে থাকতে চাই না। আমি চাই না কোনো সম্পত্তি। আমি এখান থেকে বেরোতে চাই। আমি শুধু চাই মুক্ত বাতাস, যাতে আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারি। আমি থাকবো না। ধীরে ধীরে বাইরে বেরোনোর রাস্তাটা তার চোখের সামনে স্পষ্ট হলো। উন্মত্তের মতো সে বাইরের দিকে দৌড়ে চলল। সে বেশ বুঝতে পারছে প্রতিটা পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। গলা অস্বাভাবিক রকমের শুকিয়ে এসেছে, কণ্ঠস্বর ক্ষীণ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তারও হয়তো হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটবে। সামনের বিশাল বাগানটা পেরোতেই একটা প্রবল ঝটকায় সে মুখ থুবড়ে পড়ে গেল। মাটিতে পড়ে অসহ্য চোট পেল। শরীরে আর উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। ঠিক সেই সময় তার চোখ গেল বাইরের দিকে। অবাক নয়নে সে দেখল সেখানে তখনও রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ভূত। তাকে দেখে অবিনাশের মনে এক নতুন বল ফিরে এলো। মনের সব জোর একত্রিত করে উঠে দাঁড়ালো সে। তারপর জমিদার বাড়ির বিশাল গেট পেরিয়ে ভূতর ঠিক সামনে এসে থামল। ভূত তার দিকে কেমন এক হাসি মুখে তাকিয়ে আছে। ভূত এবার তার সেই খোনা গলায় বলল, এবার বুঝেছেন বাবু, কেন কেউ এদিকে আসতে চায় না? কথাটা শুনেই অবিনাশ অস্থির হয়ে বলল, ভূত এখন এসব থাক, আমাদের এক্ষুনি পালাতে হবে। কথাটা বলার সাথে সাথে সে উঠে বসতে যাচ্ছিল ভূতর রিকশায়। ঠিক তখনই ভূত নিজে সেই কান এঁটো করা হাসিটা তাকে উপহার দিয়ে বলল, আরে আরে যাবেন কোথায় বাবু? এখন থেকে ওই জমিদার বাড়ি তো আপনার বাসস্থান। ওই বাড়ির উত্তরাধিকারী আপনি। কথাটা শুনে অবাক হয়ে ভূতর দিকে তাকালো অবিনাশ। ভূত এবার ইশারা করে তাকে পিছনের দিকে তাকাতে বলল। সে ভূতর নজর অনুসরণ করে পিছনে তাকাতেই এক হিমেল রেশ বয়ে গেল তার শির তাড়া দিয়ে। সেখানে পড়ে আছে তার নিজেরই মৃতদেহ। মাত্র কিছুক্ষণ আগেই মাটিতে পড়ে গিয়ে হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু হয়েছে তার। এখন ভূতর সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কিছু নয়, তার অশরীরী নশ্বর দেহ। সে বেশ বুঝতে পারল ভূত ঠিকই বলেছে। এখন থেকে সে এই জমিদার বাড়িরই অংশ, এই অভিশপ্ত নাটকের এক নতুন চরিত্র। ওদিকে ভূত ধীরে ধীরে তার রিকশাটা ঘোরালো। তারপর অবিনাশ দেখল ভূতর রিকশাটা গ্রামের আঁকা বাঁকা পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এবার একটা প্রশ্ন খেলে গেল অবিনাশের অশরীরী মনে। এই ভূত আসলে কে? সে কি জীবিত নাকি তার মতোই মৃত? এবার সামান্য হাসল সে। থাক, এই রহস্যের উন্মোচন অন্য কোনো দিন করা যাবে, যেদিন ভূত আবার কাউকে নিয়ে আসবে এই জমিদার বাড়িতে। এই অভিশপ্ত জমিদার বাড়ির ফাঁদ টেনে আনবে
নতুন কোনো শিকারকে। কথাটা ভেবেই অবিনাশের অশরীরী সত্তা এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। এখন থেকে জমিদার বাড়ির উত্তরাধিকারী সে। যে নাটকটা করতে এখানে এসেছিল সেই নাটকটাকেই এবার এগিয়ে নিয়ে যেতে হবে তাকে। তবে এই নাটকের শেষ দৃশ্যটা যে আরো ভয়াবহ হতে চলেছে তা সে ভালোই বুঝতে পারছিল। এই কথাটা ভাবার সাথে সাথে মাটিতে একটা খস খস শব্দ শোনা গেল। অবিনাশ হাসল। সেই হাসি এখন আর ভয়ের নয়, এক বিকৃত শীতল হাসি। ওই এগিয়ে চলেছে অবিনাশের অশরীরী দেহটা এই অভিশপ্ত জমিদার বাড়ির নতুন অধ্যায় শুরু করার জন্য। আর তার পেছনে অন্ধকার বাগান আর নীরব প্রাচীরের আড়ালে আরো কত অশরীরী আত্মার চাপা কান্নার স্বর শোনা যাচ্ছে, যা শুধু নতুন উত্তরাধিকারীর কানেই বাজে। শেষ হলো আজকের গল্প মৃতের শ্বাস। তাহলে আজকের গল্প সংক্রান্ত প্রশ্ন হচ্ছে, অবিনাশ রায়ের বাড়িওয়ালার নাম কি ছিল? জানাও প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে, আর তার সাথে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকের গল্প পাঠে ছিল রৌনক, অন্যান্য চরিত্রে সৌমিক, দেবজিৎ, শান্তনু, শুভম এবং ঋদ্ধি। শব্দ সংযোজন এবং আবহ সম্পাদনায় শুভম, স্ক্রিপ্টিং দিশানি, প্রচ্ছদ দীপঙ্কর, পরিবেশন এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের আত্মীয় স্বজনের ও বন্ধুবান্ধবের কাছে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে এবং তাদের বলতে হবে এই চ্যানেলটি তারাও যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে নতুন কোনো গল্প এলে তারাও সঠিক সময় নোটিফিকেশন পেয়ে যায়। বন্ধুরা, হানাবাড়ি এনে দিয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 1 নম্বর প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং 2 নম্বর লেখকদের জন্য গল্প লেখার প্রতিযোগিতা। তাই তাড়াতাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। আর লেখকদের উদ্দেশ্যে বলা হচ্ছে হানাবাড়ি ফেসবুক পেজটিকে ফলো করে নিতে প্রতিযোগিতার সম্বন্ধে সমস্ত ডিটেলস পাওয়ার জন্য, এবং তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণও করতে পারবে। কে বলতে পারে তোমাদের লেখা গল্প সিলেক্ট হলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে সেটি অডিও রূপেও চলে আসবে। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।